আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আসছো আল্লাহর রহমতে সুস্থ আছো, সুন্দর আছো। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানানো হচ্ছে। আজকে আমি মোহাম্মদ সাব্বির আহমেদ, সহকারী শিক্ষক, ইসলাম নৈতিক শিক্ষা, তোমাদের যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটি সপ্তম শ্রেণীর বাংলা সপ্তবর্ণা প্রথম পত্র। এটির একটা অন্যতম একটা নাটিকা সেই ছেলেটি। তোমরা বলতে পারো যে এমন একজন ছেলে ছিল যে সহপাঠীদের সাথে চলার সময় হাঁটতে পারতো না, পায়ে ব্যথা করতো, বসে যেত। আমরা মূলত সেই ছেলেটির কথা বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো সেই ছেলেটির নাম কি? আমরা সেই ছেলেটির নাম পড়েছি আরজু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নাটিকাটা মূলত তিনটা দৃশ্যে বিভক্ত। প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য। প্রথম দৃশ্যে দেখা যায় একজন শিক্ষার্থী নাম আরজু, সে তার সহপাঠীদের সাথে পড়ালেখায় ব্যস্ত, বিভিন্ন আড্ডা, গল্প, সহযোগিতা ইত্যাদি নিয়ে ব্যস্ত। দ্বিতীয় দৃশ্যে দেখা যায় যে তার সহপাঠীরা যখন স্কুলে চলে যায়, আরজু তখন পথিমধ্যে কোনো এক জায়গায় বসে যায়। সে আর চলতে পারে না, সেখানে বসে যায়। কিন্তু প্রতিষ্ঠানের সময় হয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা, বাকি বন্ধুরা তাকে ছেড়েই চলে যায়। সাবু প্রথমে যদিও তার প্রতি সহযোগিতার হাত বাড়ায়, পরবর্তীতে দেখে সেও তাকে ছেড়ে চলে যায়। তৃতীয় দৃশ্যে দেখা যায় যে বিষয়টি শ্রেণী শিক্ষকের বিচক্ষণতা, লতিফ স্যারের বিচক্ষণতায় দেখে যে শ্রেণীতে সকল শিক্ষার্থী উপস্থিত হওয়ার পরেও একজন শিক্ষার্থীকে দেখা যায় না, সেটির নাম ছিল আরজু। তারপর শিক্ষক মহোদয় যখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তার খোঁজ খবর নেন, অথবা জানতে পারেন যে আরজু আজকে আসে নাই বা মাঝে সাঝে সে ক্লাসে আসে না। কি কারণে সে ক্লাসে আসে না, এই কারণটা যখন জানতে শিক্ষক মহোদয় সচেষ্ট হন এবং তার বন্ধুদের, সহপাঠীদের সঙ্গে নিয়ে তিনি যখন ওই বাগানে গিয়ে আরজুকে দেখেন যে সত্যিকার অর্থে আরজু অসুস্থ, তার অসুস্থতাজনিত কারণে সে মূলত স্কুলে আসতে অসুবিধা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটা পাঠের, এই নাটিকাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ যে লোকটা হাঁটতে পারে না, তার একটা বিশেষ চাহিদা আছে। কেউ যদি তাকে সহযোগী হতো, কেউ যদি তাকে হাত ধরতো, তার কাঁধের নিচে হাতটা ধরে তাকে ধীরে ধীরে যদি স্কুলের দিকে নিয়ে যেত, এরকম বিশেষ চাহিদা সম্পন্ন, শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি। যারা শারীরিক এবং মানসিকভাবে জন্মগতভাবেই যারা সুবিধা বঞ্চিত, এই সুবিধা বঞ্চিত, মানসিকভাবে সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের প্রথম দৃশ্য নিয়ে আলোচনা করা যাক। তার আগে লেখক পরিচিতি সম্পর্কে শুধু এটুকু বলি, মামুনুর রশিদ একজন পেশাদার নাট্যকার। তার বাড়ি টাঙ্গাইল জেলায়, জন্ম 1948 সালে। তিনি বিভিন্ন নাটক লেখা নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়াও তার কিছু গুরুত্বপূর্ণ লেখা আছে। তার উল্লেখযোগ্য নাটক হলো ওরা কদবালি, ওরা আছে বলেই,
ইবলিস, গিনিপিগ, এই কয়েকটা তার উল্লেখযোগ্য নাটক। আরও 2-4টা নাটক লিখছে, কিন্তু এই কয়েকটি নাটকই তাকে প্রসিদ্ধি দান করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম দৃশ্যে দেখতে পাই গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সুমন, সাবু ও আরজু। আমরা বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমাদের যাদের উচ্চারণ জড়তা আছে, এটি প্রমিত উচ্চারণ থেকে আমরা এটি শিখে নেব যে প্রতিটি শব্দের উচ্চারণ কিভাবে হওয়া বাঞ্ছনীয়। সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে। শিশুরা বা তরুণরা বা বয়ঃসন্ধিকালের বাচ্চারা মূলত যাওয়ার সময় অনেকটা আনন্দ মজা করতে করতে যায়, গান গেতে গেতে যায়, বেশ তারা তাদের। একসময় হঠাৎ থেমে যায় আরজু। ওরা আরজুকে ফেলে চলে যায়। আরজুর ব্যথা পায়। সাবু ফিরে আসে। তাদের বন্ধুদের মধ্যে যে প্রথম ফিরে আসছিল তার নাম সাবু। কি হলো আবার? আরজু, আমি যে আর হাঁটতে পারছি না। সাবু, রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারবো না। তার মানে বোঝা গেল সাবু মাঝে মধ্যে তার জন্য অপেক্ষা করে, স্কুলে যেতে দেরি হয়, সেই কারণে স্যার তাকে বকুনি দেয়। আরজু, ঠিক আছে তোরা যা, আমি একাই এক্ষুনি যাব। সাবু, থাক তাহলে, চলে যাই। এই কথা বলে সাবু চলে গেল। আরজু বসে পড়ে। ওই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল এক আইসক্রিমওয়ালা। আইসক্রিম চাই, আইসক্রিম। কি হলো আরজুনের? তুমি এখানে বসে কি করছো? আরজু, কিছু না। আইসক্রিমওয়ালা, স্কুলে যাবে না? আরজু, না। কেন যাবে না বলো তো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার পায়ে অসুবিধা, এই কারণেই তো সে যায় না। আইসক্রিমওয়ালা, স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ। কিরকম খারাপ? আমিও খুব স্কুল ফাঁকি দিতাম। কে বলছে? আইসক্রিমওয়ালা। আমার অবস্থা দেখো, যদি লেখাপড়াটা করতাম তাহলে কি আর আইসক্রিম ফ্রি করে হতো? যাও, স্কুলে যাও, চাই আইসক্রিম। তাহলে বোঝা গেল আমাদের সমাজে যারা দুস্থ হয়েছে, অসহায় হয়েছে, যারা হতদরিদ্র হয়েছে, যারা খুব ক্ষুদ্র ব্যবসা করছে, খুব কষ্ট করে জীবনযাপন করছে, তাদের জীবন আমরা যদি পর্যালোচনা করি দেখা যায় তারা স্কুল ফাঁকি দিত, স্কুলে যেত না, ক্লাসে যেত না, ক্লাসে মনোযোগী ছিল না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আইসক্রিমওয়ালার জীবন থেকে আমরা শিক্ষা পেলাম। সে আরজুকে কি উপদেশ দিছে? যে স্কুলে যেতে হয়। তাহলে স্কুলে গেলে সে আইসক্রিমওয়ালা থাকতো না, হয়তো আরো ভালো কিছু হতে পারত। আশা করি তোমরাও এই প্রথম দৃশ্যের প্রথম অংশ থেকে এই শিক্ষাটি তোমরা গ্রহণ করবা। আরজু, ভাই শোনো, তুমি কোন দিকে যাচ্ছ? আইসক্রিমওয়ালা, আমি তো যাবো ওই বাজারের দিকে। আরজু, আর স্কুলের দিকে যাবে না? আইসক্রিম খাবো টিফিন পিরিয়ডের সময়। টিফিনের সময় কেন? আরজু ক্লাসে ফাঁকি দেওয়া পছন্দ করে না। টিফিন আওয়ারে শুধুমাত্র সে আইসক্রিম খেতে বের হবে, এছাড়া অন্য সময় সে ক্লাসেই ব্যস্ত থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে প্রথম দৃশ্যে দুটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা ক্লাস ফাঁকি দেয় তাহলে বোঝা গেল তারা খুব বড় কিছু হওয়ার সম্ভাবনা রাখে না, কারণ তাদের জানার ঘাটতি থাকে, ভালো মানুষ হওয়ার ঘাটতি থাকে, ফলে তাদের জীবনটা অনেকটা কষ্টের মধ্যে অতিবাহিত করতে হয়। দ্বিতীয় বিষয়টি যেটা দেখা গেল সেটি হচ্ছে আরজু ক্লাস ফাঁকি দেওয়া পছন্দ করে না। সে অসুস্থতা জনিত কারণেই সেখানে বসে পড়ছে। আর সে আইসক্রিম খাবে, ঠিক আছে, কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য সে বের হবে টিফিন আওয়ারে, কারণ ক্লাসকে সে ফাঁকি দেওয়ার আরজু নিজেও পছন্দ করে না। কিন্তু এখানে মাঝখানে একটা বাধার সম্মুখীন হচ্ছে। সেই বাধ এসে যেটা তাকে বাধার সম্মুখীন করছে সেটি তার অসুস্থতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বোঝা গেল আমরা অসুস্থ ছাড়া কখনোই ক্লাসে ফাঁকি দিব না, কখনোই অমনোযোগী হব না। হাওয়াই মিঠাওয়ালা, শুধু ডাকছো কেন? ভাই শোনো, এভাবে সময় নষ্ট হলে আমার হাওয়াই মিঠাই যে শূন্যে মিলিয়ে যাবে। জানো তোমরা হাওয়াই মিঠা কিছু সময় বাতাসে থাকলে, বাতাস পেলে আস্তে আস্তে মিলে চলে যায়, আর কিছুই থাকে না। আরজু আবার হাওয়াই মিঠাওয়ালার কাছে সেটিও চায়, কিন্তু আসলে সেটিও লাভ হয় না। অবশেষে সেও চলে যায়।
এখন আমি কি করব? আর্য বলছে বাড়ি গেলে বাবা বলবে স্কুলে ফাঁকি দেওয়ার মতলব, স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো, আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না, এখন কি হবে? তাহলে বোঝা গেল আর্য উভয় সংকটে পড়ছে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। বাড়ি গেলে বাবা বলবে স্কুলে ফাঁকি দিয়ে আসছো, তাহলে বোঝা গেল বাবা মাকেও আমাদের সচেতন হতে হবে। দ্বিতীয় কথা, শিক্ষার্থীকে সচেতন হতে হবে। স্কুলে যদি দেরিতে যায় তাহলে স্কুল টিচার তাকে দাঁড় করে দেবে, অথচ সে দাঁড়ায় থাকতে পারছে না। কারণ কি? কারণ তার অসুস্থতা। কারণটা কি? তার অসুস্থতা। এই পর্যন্তই আমাদের প্রথম দৃশ্য চলে গেল। তাহলে প্রথম দৃশ্যে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানতে পারলাম: 1, ক্লাসে ফাঁকি দেওয়া উচিত নয়। 2, ক্লাসে ফাঁকি দিলে আমরা ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো না, আমাদের জীবনের কর্মগুলো হবে অতি তুচ্ছ, যা আমাদের প্রতিনিয়ত কষ্ট দেবে, প্রচুর পরিশ্রম করতে হবে। 3, আর্য নিজেও ক্লাসে ফাঁকি দেওয়া পছন্দ করে না, তাই সে টিফিন আওয়ারে এগুলো চায়। 4, তার অসুস্থতা জনিত কারণে স্কুলে যেতে দেরি হচ্ছে, বিলম্ব হওয়ার কারণে স্কুলে যদি যায়, টিচার যদি তাকে দাঁড় করে রাখে, সে তো দাঁড়ায় থাকতে পারবে না। তাহলে আমাদের শিক্ষকদেরকে কোনো শিক্ষার্থী আসার যদি বিলম্ব হয়, দেরি হয়, তাহলে তাকে কারণ জিজ্ঞেস করতে হবে কি কারণে তার দেরি হয়েছে। আর উপযুক্ত কারণটা আমাদের খুঁজে বের করতে হবে, যে তার কোনো সমস্যা, তার কোনো অসুস্থতা যদি হয়, সেটি আইডেন্টিফাই করে তার সঠিক যত্নের ব্যবস্থা গ্রহণ করতে হবে একজন শিক্ষকের। অনুরূপভাবে তার সহপাঠীদেরকেও চিন্তা করতে হবে যে একজন শিক্ষার্থী প্রতিনিয়ত পা ব্যথা বলছে কেন, এটি অভিভাবককে জানাতে হবে, শিক্ষককে জানাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে অনেকগুলো সাইড আছে। আর অভিভাবকের ক্ষেত্রেও কত সচেতন, যদি আর্য বাড়িতে ফেরত যায়, স্কুলে না আসে, তাহলে অভিভাবকের কাছেও তাকে জবাবদিহিতা করতে হবে। তাহলে একজন শিক্ষার্থী যদি নিজেকে ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে নিজেকে পরিপূর্ণ পড়ালেখা করতে হবে, পরিপাটিভাবে যেতে হবে, সঠিক সময়ে যেতে হবে, সঠিকভাবে ক্লাসের পাঠ সম্পাদন করতে হবে, আবার সহপাঠীদের প্রতি মমত্ববোধ থাকতে হবে। কেন সে যেতে পারছে না, তার কারণটা সহপাঠীদের যেমন পর্যবেক্ষণে রাখতে হবে, শিক্ষকেরও পর্যবেক্ষণে রাখতে হবে, অভিভাবকেরও পর্যবেক্ষণে রাখতে হবে। তাহলে একজন মানুষ আদর্শ মানুষে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথম দৃশ্যে এই বিষয়গুলো জানতে পারলাম। দ্বিতীয় দৃশ্য, টিফিনের ঘন্টা বাজে, সবেন, সাবু ও আরও ছেলেমেয়েরা টিফিন পিরিয়ড বেরিয়ে আসছে, তারা খেলছে। এই সময় আসেন শিক্ষক লতিফ স্যার। আমরা ইতিপূর্বেই তোমাদের মূল সারবস্তু বলে দিচ্ছিলাম যে লতিফ স্যারের অবতারণা। লতিফ স্যার, এই সাবু এদিকে শোনো, আচ্ছা আর্যকে দেখছি না যে, তাহলে শিক্ষকদের খোঁজ নিতে হবে, কোন শিক্ষার্থী কেন আসছে না। একজন আদর্শ শিক্ষকের এটিও খোঁজ খবরে রাখতে হবে। সাবু, স্যার মাঝপথে এসে আর্য বলল তোরা যা, এরকম মাঝে মাঝেই করে আর্য। লতিফ স্যার, কিন্তু কেন করে? সাবু, এমনি। লতিফ স্যার, এমনি মানে ইচ্ছে করে নাকি কোনো সমস্যা আছে? সাবু, জানি না স্যার। তাহলে সাবুর উচিত ছিল কি এই কারণটা জানা। লতিফ স্যার, আচ্ছা এই যে সমেন, এদিকে শোনো, তোমার কি মনে হয় আর্য কি ইচ্ছে করেই স্কুল কামাই করছে? সমেন, স্যার ওর যে কি হয়, হঠাৎ করে বলে আমি আর যেতে পারছি না, তোরা দাঁড়া। তখন ওয়ার্নিং বেল বেজে গেছে, তার মানে স্কুল চালু হওয়ার বেল বেজে গেছে, আর কি দাঁড়াতে পারি? তাই তো চলে আসি, সেটাই ভালো না স্যার? লতিফ স্যার, কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে। তাহলে সমস্যা লতিফ স্যার সবার আগে আইডেন্টিফাই করছে। তাহলে বোঝা গেল একজন শিক্ষার্থী খোঁজ নিতে হবে কেন আসতে পারছে না। আর যে সমস্ত শিক্ষার্থী দূরদৃষ্টির সমস্যা, তার ক্ষেত্রে বুঝতে হবে যে কোনো শিক্ষার্থী বোর্ডের লেখা ঠিক মতো বুঝছে কি না, দেখতে পাচ্ছে কিনা, তাকে সামনের দিকে বসানোর সুন্দর সুব্যবস্থা করতে হবে।
মিঠু, স্যার ওই ছেলেটার সাথে আমারও দেখা হয়েছে। লতিফ স্যার, কোথায়? মিঠু, ওই যে পলাশতলী রামবাগানে ওখানে বসে আছে। পলাশতলী রামবাগানে ওখানে বসে আছে, আমার সাথে নানান কথা। লতিফ স্যার, নানা কথা? তাহলে স্কুলে এলো না কেন? স্যার বলছে, মিঠু একসময় বলল তুমি কি স্কুলের দিকে যাবে, আমি বললাম না, এখন বাজারে যাব, তারপর টিফিন পিরিয়ডের দিকে স্কুলের দিকে যাব। লতিফ স্যার, তাহলে তো খুবই চিন্তার কথা। আচ্ছা, ওই আমবাগানে কি এখন আছে? সবে মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে স্যার। লতিফ স্যার, তোমরা চল তো ছাবো। স্যার, ওদের চোখে মুখে অনিচ্ছা হওয়ায় মিঠাওয়ালা হেঁকে চলছে, হাওয়াই মিঠাই। লতিফ স্যার ওদের দুজনকে নিয়েই রওনা দেয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুজনকে নিয়েই রওনা দিল। এরপরে আমবাগানে গিয়ে আর্যর সাথে দেখা হলো। আর্য মাঝখানে তার মনের দুঃখের কথা জানাচ্ছে, যেহেতু সে একজন আদর্শ মানুষ হতে চায়, আদর্শ ছাত্র হতে চায়, আর সে কারণে সে তার মনের কথা মাধুরী মিশিয়ে বলছে কাকে? প্রকৃতির কাছে। বলছে, আমাকে যদি প্রকৃতি ভর করে নিয়ে যেত, আমাকে যদি পাখি ভর করে নিয়ে যেত, আমাকে যদি মেঘ উড়াল দিয়ে নিয়ে যেত, আমি তার সঙ্গে স্কুলে যেতাম। পাখি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তো তার ডাকে সাড়া দেয় না। অবশেষে সে কাঁদতে থাকে। হঠাৎ উপস্থিত হয় এমন সময় লতিফ স্যার। লতিফ স্যার, আর্য তুমি কাঁদছো কেন? তার কাঁদার কারণ জিজ্ঞাসা করে। অবশেষে তার কাছে, লতিফ স্যারের কাছে সে খুলে বলে যে তার পায়ের সমস্যা। লতিফ স্যার তার পাটা থেকে দেখে যে তার উভয় পা চিকন হয়ে গেছে, তার মানে অসুস্থতা জনিত কারণে। তার বাবা বলছে যে তাকে হাঁটতে হবে, ধীরে ধীরে এভাবে সেরে যাবে। তার মা এটিকে নিয়েও চিন্তায় ব্যস্ত। তাহলে বোঝা গেল মা বাবাও এটা নিয়ে চিন্তা করে। তাহলে বোঝা গেল যদি তার বন্ধুরা এমন একজন আদর্শ শিক্ষার্থীর প্রতি মমতার হাত বাড়িয়ে দিত, সহযোগিতার হাত বাড়িয়ে দিত, তারা যদি দুজন বন্ধু দুপাশে তার হাত ধরে কাঁধে নিয়ে তাকে হেঁটে নিয়ে আসতো, তাহলে পায়ের শক্তি কম পেত, ব্যথা কম হতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমাদের সহপাঠী কোনো শিক্ষার্থী এভাবে অসুস্থ হয়, তাহলে প্রথমে তার কারণ জানব, কি কারণে এটি হয়েছে। তারপরে আমরা কারণ জানলে তাকে সঠিকভাবে আইডেন্টিফাই করে তাকে প্রতিষ্ঠানে আনার চেষ্টা করব, অথবা তার অভিভাবকের কাছে পৌঁছে দেব। হতে পারে আমার সহযোগিতার কারণে একজন শিক্ষার্থী ধীরে ধীরে আদর্শ মানুষে রূপান্তর হবে এবং আমার সহযোগিতার কথা সারা জীবন মনে রাখবে। আমি একসময় সহযোগিতা করেছিলাম, আজ হয়তো আমার সহযোগিতার কারণে সেই শিক্ষার্থী যদি ভবিষ্যতে কোনো ভালো ব্যক্তিতে রূপান্তর হয়, সে সেদিন আমার কথা স্মরণ করবে। এভাবে একজন অপরজনের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এটি তো মানুষের পরিচয়, এটি তো আমাদের মানবতার পরিচয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নাটিকাটি আমরা শেখার মানে জেনে শুনে আমরা যে বিষয়টা জানতে পারলাম, সেটি হচ্ছে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক ও মানসিক সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি মমত্ববোধ আমাদের সৃষ্টি করতে হবে। একে অপরের সহযোগী হতে হবে, একে অপরের সহযোগিতা করতে হবে, একে অপরের সাহায্যে হাত বাড়িয়ে দিতে হবে। তবেই তো আমরা মানুষ, তবেই তো আমাদের মানবতার কথা, তবেই তো আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয়। যদি তা না দেই, তাহলে আমরা কিসের মানুষ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি মমত্ববোধ সৃষ্টির লক্ষ্যে জন সচেতনতা সৃষ্টির জন্য একটি তোমরা কি তৈরি করো? তোমাদের বাড়ির কাজ HW
এর উপর 10টি বাক্য লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, দেখবে যে এটা তোমাদের ধারাবাহিক মূল্যায়নের মধ্যে এই জাতীয় প্রশ্ন থাকবে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি কি রূপে আমরা সহযোগিতার হাত বাড়াতে পারি, এর উপরে 10টি বাক্য লেখো। তোমরা তোমাদের সুচিন্তিত মতামত সুন্দর করে গ্রন্থের আলোকে তুলে ধরবে এবং তোমাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমরা তোমাদের লক্ষ্য জেনে নিতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আশা করি তোমাদের এই ক্লাসটি সুন্দরভাবে তোমরা যদি শুনে ফেলো তাহলে তোমাদের এই বিষয়টি নিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।